একটা বুলেটও অযথা খরচ করার ইচ্ছে নেই ওর। প্রবাল আলস্য ভরে পূব আকাশের বিছানায় আড়মোড়া ভাঙল সূর্য। কোমল লাল আলোয় উদ্ভাসিত হলো ফেরি। ওয়াগনের পর্দায় রঙের ছোপ লেগেছে। উজ্জ্বল দেখাচ্ছে ধূলি ধূসর ক্যানভাস। শীতল বাতাস বইছে, কিন্তু বাতাস ভারী হয়ে গেছে ইন্ডিয়ানদের বুনো চিৎকার আর গান পাউডার এবং পোড়া ক্যানভাসের কটু গন্ধে। আরও 3 পলসা হামলা চালিয়েছে রেড স্কিনরা। সর্বক্ষণে ব্যস্ত দেখা যাচ্ছে এড ক্রেমারকে। তপ্ত সীসার ফুলঝুরি ছুটিয়ে দিচ্ছে ইন্ডিয়ানদের লক্ষ্য করে। হঠাৎ করেই ছিটকে পড়ল টেড হেডলিন। উরুতে গুলি লেগেছে। মাইক হেলবির গলা ফুঁড়ে চলে গেল একটা তীর। ঘোড়া থেকে ঝাঁপ দিয়ে টিম কার্টিসের ওয়াগনে ঢুকে পড়ল এক ব্রেভ। গুলি করতে ব্যস্ত কার্টিসকে চেপে ধরল পেছন থেকে। ব্রেভের হাতে তীক্ষ্ণধার ছুরি বেরিয়ে এসেছে। তুমুল হাততালি তুমুল তুমুল হাতাহাতি বেঁধে গেল দুজনের মধ্যে। ছুরির পোছে কার্টিসের বগলের নিচে গভীর জখম তৈরি হয়ে গেল মুহূর্তের মধ্যে। ঝটিতে ওয়াগনের দিকে ঘুরল এড। কোমরের কাছ থেকে কেসে উঠল ওর কোল্ট। নিশানা ছাড়াই টিগার টিপেছে। শেষ আঘাত করার জন্যে ছুরি তুলেছিল ব্রেভ। হাতটা শূন্যে স্থির হয়ে গেল। ধীরে ধীরে ঢলে পড়ল তার শরীর। গড়িয়ে ওয়াগনের পাদানি হয়ে মাটিতে পড়ে গেল একটু পর। আচমকা থেমে গেল গোলাগুলি। এবারের মতো রণে ভঙ্গ দিয়েছে ব্রেভরা। পূব আকাশে গড়াগড়ি দিয়ে বিছানা ছাড়ল সূর্য। যেন উজ্জ্বল আলো জাদু দেখিয়েছে। মুহূর্তের মধ্যে পালিয়ে গেছে ইন্ডিয়ানদের দল। শুনশান নীরবতা নেমে এলো চারপাশে। কেবল আহতদের ক্ষীণ স্বরের কোকানি শোনা যাচ্ছে। হাতের চেটো দিয়ে কপাল থেকে ঘাম মুছল এড। ফেরি ধরে তাকালো পাহাড়ের দিকে। প্রচুর লোক হারিয়েছে বাফেলো হাইড। অন্তত 20 জন হবে। ব্ল্যাকফুট গ্রামে আজ রাতে মৃতদের আত্মার উদ্দেশ্যে প্রশস্তি গান গাওয়া হবে। 2টো ঘোড়া আর একটা ষাঁড় মেরে গেছে। সবাই জড়ো হলো ওরা। মৃত 2 অভিযাত্রীকে কবর দেয়া হলো। ষাঁড়টাকে জবাই করা হলো। একটা ওয়াগনের জোয়ালের উপর একা বসেছিল এড। ওর দিকে এগিয়ে এলো হিউ টেলর। লোকটার চেহারায় অস্বস্তির ছাপ। আমাদের সবার জীবন বাঁচিয়েছ তুমি, এড, আন্তরিক স্বরে বলল সে। জানি না কিভাবে ধন্যবাদ জানাবো তোমাকে। উঠে দাঁড়ালো এড। মৃত 2 অভিযাত্রীকে কবর দেওয়ার ফাঁকে নিজের রাইফেল পরিষ্কার করে গুলি ভরে নিয়েছে। দরকার নেই, নিঃস্পৃহ স্বরে বলল ও। জেফ অ্যালেন যোগ দিল ওদের সঙ্গে। এগিয়ে এসে একটা হাত বাড়িয়ে দিল। মনে হচ্ছে আমাদের সম্পর্কটা পাকাপোক্ত হয়নি তেমন। তোমাকে আপন ভাবতে পারিনি কেউ। সত্যি সত্যি লজ্জিত দেখালো তাকে। কিন্তু ইন্ডিয়ানদের ব্যাপারে সত্যি কথাই বলেছ তুমি। হঠাৎ করেই হেসে উঠল এড। স্বতঃস্ফূর্ত প্রাণবন্ত হাসি। ভুলে যাও এসব জেফ। রাইফেল হাতে ভালোই লড়েছ তুমি। শুধু এ দুজন মুখ ফুটে স্বীকার করল ওর অবদান। কারো কাছ থেকে ধন্যবাদ পাওয়ার আশায় সাহায্য করেনি এড, কিংবা এখন প্রশস্তিতে শরীর ঢিলে করার মানসিকতাও নেই ওর। কিন্তু ওকে নিজেদের একজন মনে করবে এটুকু ঠিকই আশা করেছে ওর অবচেতন মন। যদিও জানতো ঠিক এটাই ঘটবে। এদের বেশিরভাগ লোকের কাছে ও একজন খুনি, মানুষ হত্যায় নিপুণ এক কারিগর, যার পিস্তল বা রাইফেলের গুলি বলতে গেলে ফসকাই না। টেড হেডলিনকে ওয়াগনে নিয়ে যেতে সাহায্য করলো ও। তারপর ষাঁড়গুলো ঝুলল জোয়ালের সঙ্গে। কাজ শেষে প্রায় পাহাড়ের কাছাকাছি চলে এসেছে। স্টিল ডাস্টের স্যাডলে চড়তে যাবে।
ঠিক এ সময় ওকে ধন্যবাদ দিতে এগিয়ে এলো ডরথি, কিন্তু এড়িয়ে গেল এড। দূর থেকে এডকে চলে যেতে দেখলো মেয়েটি। অদ্ভুত এক নিঃসঙ্গতা আর হতাশা ঘিরে ধরল ওকে। বিকেল নাগাদ শুকনো এলাকায় পৌঁছে গেল ওরা। ধুলো ওড়ার আগ পর্যন্ত অভিযাত্রীদের কেউই প্রাকৃতিক পরিবর্তনটা টের পেল না। এ ধরনের ট্রেইলে সাধারণত ব্যাপারটা সহজে চোখে পড়ে না। ঘন সবুজ ঘাস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়ে চোখ। তারপর ঘাসের সবুজত্ব কমতে থাকে, ঘনত্ব কমে যায়। মাইলখানেক এগোতে ধূলিময় এলাকায় প্রবেশ করলো ওরা। যতদূর দৃষ্টি যায় একই দৃশ্য চারপাশে, কেবল শুকনো মাটি, কদাচিৎ কিছু ঘাস দেখা যাচ্ছে, তাও শুকনো কিংবা রোদে পোড়া। লাগাতার ধুলো উঠছে এখন, এতটাই যে দৃষ্টিপথ ঢেকে দিচ্ছে। দম আটকে আসছে ওদের, নাক ঝেড়ে অস্বস্তি প্রকাশ করছে ঘোড়া আর ষাঁড়গুলো। তপ্ত রোদে এবং তাপও ভোগাচ্ছে ওদের তপ্ত রোদ এবং তাপও ভোগাচ্ছে ওদের। মরুভূমির নয় জায়গাটা। মরুভূমির কয়েক মাইল আগে দীর্ঘ রুক্ষ প্রান্তর, জমিনে পানির অভাব, তাই ঘাস বা গাছের সংখ্যাও কম। প্রায় পুরোটা দিন রুক্ষ টেইল পাড়ি দিল ওরা। ধুলোর চাদর সারাক্ষণ মাথার উপর ছায়ার মতো ঘিরে থাকলো। ধুলোর পরিমাণ এতই বেশি যে শুরুতে হিউ টেলরের ওয়াগন থেকে শেষ ওয়াগনটাও চোখে পড়ল না। টেলরের পাশে রাইড করছে এড। মুখ তুলে ওর দিকে তাকালো সে। লামসন অবশ্য আগেই বলেছে যে কিছু জায়গা খারাপ, প্রায় কৈফিয়তের সুরে বলল সে। কিছু বলল না এড। সামনে সে আসলে কি আছে সামনে যে আসলে কি আছে সেটা কেবল ওই জানে। টেইল যে কতটা দুর্গম হয়ে উঠবে এ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই এদের। কাউকে সতর্ক করার ইচ্ছে নেই ওর, কারণ তাতে কোনো লাভ হবে না। থেকে শিখুক ওরা, জানুক কি ভুল করেছে। অবশেষে কয়েকদিন পর জানলো ওরা, কিন্তু বহু তিক্ততা আর দুর্ভোগ পোহানোর পর। রুক্ষ বিরান প্রান্তর ধরে চলছে পুরো 5 দিন। পানির ব্যারেলগুলো শূন্য হয়ে গেছে। পুরো বালির উপর দিয়ে কোনো রকমে চলছে ওয়াগনগুলো, এতটাই ধীর গতিতে যে সারাদিনে মাত্র কয়েক মাইল এগোতে পারছে। এর চেয়ে দুর্বিষহ যাত্রা বোধ হয় আর হতে পারে না। ইতোমধ্যে অভিযাত্রীদের ছেড়ে পাহাড়ে চলে গেছে এড। হিউ টেলর শিকারের কথা বলেছিল ওকে। 2টো এন্টিলোপ নিয়ে ফিরে এলো ও। প্যাট গাভিনও শিকার করেছে একটা। হেডলিন্ডের ওয়াগনের কাছাকাছি এসে স্যাডল ছাড়ল এড। আগুন জ্বালিয়ে রান্নার আয়োজন করছিল ডরথি। মুখ তুলে তাকালো ওর দিকে। হ্যালো। উজ্জ্বল হলো মেয়েটির মুখ। ইদানিং তোমাকে দেখতেই পাচ্ছি না। কালো ফ্ল্যাট ব্রিমের হ্যাট খুলে হাতে নিল এড। ঘামের কারণে ঘন কালো কোঁকড়ানো চুল লেপ্টে আছে খুলির সঙ্গে। এখানে অনেকেই আছে যারা চায় না তোমার সঙ্গে কথা বলি আমি। শুকনো স্বরে বলল ও। সৎ সঙ্গে সহবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এরকম কিছু তো বলিনি আমি, প্রতিবাদ করল ডরথি। হাত চালিয়ে কপাল ছুঁয়ে চোখের উপর এসে পড়া চুল সরিয়ে দিল। বরং তুমি আমাদের কাছাকাছি রাইড করলেই ভালো লাগে আমার। স্বস্তি বোধ করি, নিরাপদ মনে হয় নিজেকে। মুহূর্তের জন্যে সরাসরি ডরথির চোখের দিকে তাকালো এড, তারপর দৃষ্টি ফিরিয়ে নিল। তোমার বাবা কেমন আছে? একটু ভালো। যা গরম পড়েছে, এটাই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এই রুক্ষ এলাকা পার হতে কতদিন লাগবে আর? এভাবে চলতে থাকলে হয়তো কাল রাতের দিকে পেরিয়ে যাব। সবচেয়ে খারাপ জায়গাটা অবশ্য পেরিয়ে এসেছি। শুনে স্বস্তি পেলাম। যাক, এরকম কোনো জায়গা আর পেরোতে হবে না। স্যাম অবশ্য তাই বলেছে।
মাত্র একটা জায়গায় খারাপ। ডরথির সম্বোধনে ল্যামসনের নামের প্রথম অংশ কান এড়ায়নি এডের। ব্যাপারটা কেন যেন ত্যক্ত করে তুলল ওকে। ভুল বলেছে ও। সল্ট লেকের কাছাকাছি আরও একটা জায়গা খারাপ, এবং এর চেয়েও খারাপ ওটা। ওটাই সত্যিকার মরুভূমি। পিছিয়ে গিয়ে টেইল পরিবর্তন করে পাইলট পিকের দিকে যাত্রা না করলে এ পথে কখনোই গন্তব্যে পৌঁছাতে পারবে না তোমরা। কিন্তু ও বলেছে। প্রতিবাদ করতে উদ্যত হলো ডরথি। ক্লান্ত দেহে বালির উপর বসে পড়েছে এড একটু দূরে। জানে কি বলেছে ও? ওর সব কথাই শুনেছি। সেজন্যই ভাবছি ওর মতলবটা কি। যে টেইল ধরে এসেছো তোমরা, বিপদে না পড়লে এদিকে আসে না কেউ। সল্ট লেক পাড়ি দেয়া যে কোনো সময়ই বিপজ্জনক, আর সঙ্গে ওয়াগন থাকলে তো নিশ্চিত মৃত্যু। অথচ তোমরা সেফ অচেনা একজন লোককে বিশ্বাস করে নিশ্চিন্তে বসে আছো। কিন্তু মিথ্যে বলেনি সে, এড। প্রথম 6 দিনে এমন কোনো কষ্ট হয়নি আমাদের। আশা করি আগামীকাল থেকে আবারও ভালো টেইল পাবো। মরুভূমির শুরু পর্যন্ত পথটা অবশ্য ভালোই, স্বীকার করল এড। যদি না তার আগেই থামতে হয় তোমাদের। থামতে হয় মানে? একটা থালায় খাবার তুলে ওর দিকে এগিয়ে দিল ডরথি। তারপর কাপে কফি ঢালতে শুরু করলো। কেন এ কথা বলছো? কাল স্পেন্সারের এলাকায় ঢুকবো আমরা, গম্ভীর স্বরে বলল ও, মুখ নির্বিকার। তোমার কথায় সবসময় মনে হয়েছে আউটল বা ওরকম কিছু সে। তা নয়। তুমি যদি ওর বন্ধু বা অতিথি হও, ওর চেয়ে ভালো মানুষ আর পাবে না। কিন্তু যদি শত্রু হও কিংবা ওর কাছ থেকে কিছু কেড়ে নিতে চাও, মুহূর্তের মধ্যে নিষ্ঠুর হয়ে উঠবে সে। হেডলিনকে খাওয়ানোর জন্যে ওয়াগনের ভেতরে চলে গেল ডরথি। মিনিট কয়েক পর ফিরে এলো। জোয়ালের উপর এডের পাশে বসল। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। গোধূলির লালিমায় লালচে ছোপ লেগেছে দিগন্তে। ধুলো থিতিয়ে আসছে ধীরে ধীরে। কাছাকাছি ম্যান্ডোলিন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে লিউ কারভার। নিচু স্বরে গাইছে সে। বাতাস শীতল হয়ে এসেছে। বাতাসে পোড়া কাঠের ধোয়ার গন্ধ। মাঝে মধ্যে পা ঠুকছে ঘোড়াগুলো, কিংবা গা ঝাড়া দিচ্ছে কোনো সার। দূরে পাহাড় সারির চূড়ায় গোধূলির আভা লেগেছে। আলো আধারি পরিবেশে নীলচে বেগুনি দেখাচ্ছে ওগুলোর শরীর। দীর্ঘ ক্লান্তিকর ধূলিময় টেইলের যাত্রার শেষে পাহাড়ের ছায়ায় যেন শীতল প্রশান্তির প্রতিশ্রুতি। পাহাড়ের দিক তাকিয়ে আনমনে স্যাম ল্যামসনের কথা ভাবছে এর। মতলবটা কি তার? আসলে কে সে? মার্টি থাসারকে টাকা ধার দিয়েছে, অথচ কখন বা কিভাবে সেই টাকা আদায় করবে জানতেও চায়নি। এমনকি জিজ্ঞেসও করেনি ঠিক কোথায় যাচ্ছে ওরা। পুরো ব্যাপারটাই অস্বাভাবিক। তাছাড়া ইচ্ছে করেই রুক্ষ একটা টেইল ধরতে এদের প্ররোচিত করেছে সে। সব কিছুর পেছনে হয়তো নির্দিষ্ট কারণ আছে, সেটা ভালো কিছু নয়। অন্তঃস্থল থেকে টের পাচ্ছে এড, এবং আশঙ্কা হচ্ছে ওর। কি ভাবছো এড? মৃদস্বরে নীরবতা ভাঙল ডরথি। সবসময় এত চুপচাপ থাকো তুমি। কি নিয়ে যেন ভাবো? বুঝি না তোমার মাথায় এত কিসের চিন্তা। তেমন কিছু না। লামসনের প্রসঙ্গ ফের তোলার ইচ্ছে নেই ওর। এই অঞ্চলটার কথা ভাবছিলাম। জায়গাটা পছন্দ করো তুমি, তাই না? পছন্দ? মুখ তুলে তাকালো ও। চোখের চাহনি বদলে গেছে। ক্ষীণ হাসল। হাসিতে মুখের কাঠিন্য দূর হয়ে গেল মুহূর্তের জন্যে। পছন্দ করি কি না, শুধু পছন্দই নয়, বরং ভালোবাসি। জায়গা বটে একটা। যদি পুরোটা দেখতে, স্পেন্সার ভ্যালির কথাই ধরো। মাইলের পর মাইল বিস্তীর্ণ সবুজ উপত্যকা। ক্রিক আর নদী এঁকে বেঁকে চিরে গেছে জায়গাটাকে। কোথাও পানির অভাব নেই, ছায়ার অভাব নেই। দারুণ সুন্দর জায়গা। স্পেন্সার ভ্যালি দেখলেই বুঝবে।
হয়তো একটা গিরিপথ ধরে চলছো, ঠিক পাশে বয়ে যাচ্ছে খরচোতা পাহাড়ি নদী। ওখান থেকে কয়েক হাজার ফুট উঁচু ক্লিফের অংশ চোখে পড়বে। আচমকাই গিরিপথ প্রশস্ত হয়ে যাবে। সামনে বিস্তীর্ণ এক উপত্যকা দেখতে পাবে, যেটা লম্বায় 50 মাইল আর চওড়ায় অন্তত 5 মাইল। উপত্যকার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পুরোটা চোখে পড়বে। দেখার মতো দৃশ্য বটে। সবুজ ঘাস বিছিয়ে আছে জমিতে, ঠিক যেন ঘাসের গালিচা। বাতাসে নুয়ে পড়ে যখন নদীতে ঢেউ খেলে যায় যেন। দুপাশে উঁচু পাহাড়ের সঙ্গে রয়েছে অসংখ্য ক্লিফ আর পাহাড়ি ঝর্ণা। গিরিপথ বা ছোট ছোট উপত্যকা ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রতিটি পাহাড়ে ঘন ঘন পাইন, স্প্রুস, কটনউড এবং ফারের ঝাড়। সত্যি অপূর্ব। স্থির দৃষ্টিতে এডকে দেখছে ডরথি। তন্ময় হয়ে পড়েছে গল্পে। এভাবে কখনো এড ক্রেমারকে কথা বলতে শোনেনি। সবুজ উপত্যকা, পাহাড় সারি এবং শিকারের গল্পে মশগুল হয়ে পড়ল ও। হরিণ, এল্ক, ভালুক, পাহাড়ি ছাগল, অসংখ্য শিকার মেলে এখানে। কাঠবিড়ালি আর অসংখ্য নাম না জানা পাখি দাপাদাপি করে বার্চের বনে। আচমকা নিজের অবস্থান ও পরিচয় ভুলে গেল ডরথি। ভুলেই গেল কোথায় আছে, কার সঙ্গে কথা বলছে। এই জায়গা এত ভালোবাসো তুমি, অথচ চলে গেলে কেন? অস্ফুট স্বরে জানতে চাইল ডরথি। ঘুরতে বেরিয়েছিলাম, রুচিবদল বলতে পারো। তবে এসবের মালিক একজন লোক, ড্যান স্পেন্সার। এতক্ষণ যেন ঘোরের মধ্যে সেও ছিল। বরাবরের মতো নিষ্পৃহ আর নিরাবেগ শোনালো এদের কণ্ঠ। ছোটখাটো একটা সাম্রাজ্য গড়ে তুলেছে সে এখানে। বহু আগে সাদা মানুষ যখন সোনার সন্ধানে ক্যালিফোর্নিয়ায় ছুটত, তখন এখানে আসে স্পেন্সার। অন্যদের চেয়ে একটু ভিন্ন ধাতে গড়া মানুষটা। সবাই তখন শুধু ক্যালিফোর্নিয়া যাওয়ার স্বপ্ন দেখত, কিংবা খনি থেকে সোনা তুলে আখের গুছিয়ে নেবে। কিভাবে খনি থেকে সোনা তুলে আখের গুছিয়ে নেবে। শকুনের পালের মতো এদিকে আসতে শুরু করে তারা। হাতের কাছে যা পেয়েছে তাই দখল করে নিয়েছে, কিছুই তৈরি করেনি। স্বল্প সময়ে বড়লোক হতে চেয়েছে ওরা, এবং কেউই এখানে স্থায়ীভাবে থাকতে চায়নি। কিন্তু স্পেন্সার মানুষটা একটু ভিন্ন ধাতের। তরুণ বয়সে একবার শিকার করতে এখানে এসেছিল সে। তখন চলে গেলেও ওই উপত্যকার কথা ভুলতে পারেনি স্পেন্সার। কয়েক বছর পর এক পাল গরু নিয়ে আসে সে। এই এলাকায় তখন গবাদি পশু ছিল না, গরু চড়ানোর সাহসও করতো না কেউ। অথচ তাই করেছে স্পেন্সার। বছরের পর বছর ইন্ডিয়ান আর আউটলটদের সঙ্গে লড়েছে সে। বাঁধ তৈরি করেছে, বসতি করেছে, সেচ দেওয়ার জন্যে নালা তৈরি করেছে, জমিতে ফসল ফলিয়েছে, উপত্যকায় গাছ লাগিয়েছে। অদ্ভুত সুন্দর এই উপত্যকা ওর নিজের হাতে তৈরি। স্পেন্সার যদি এটা নিজের করে রাখতে চায়, তাহলে কি দোষ দেয়া যাবে ওকে? প্রশ্নটার উত্তর অবশ্য চায়নি এড। ডরথি জবাবে কিছু বললও না, কিন্তু মেয়েটির চোখে নীরব সম্মতি দেখে উত্তরটা জেনে গেল এড। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তারপর শুভরাত্রি জানিয়ে অন্ধকারে মিশে গেল। সে রাতে ঘুমানোর আগে কেবলই এডের কথা ভাবল ডরথি। দারুণ লম্বা সে, আশ্চর্য লোক। আচমকা উঠে দাঁড়িয়েছিল সে, তারপর কোনো কিছু না বলে চলে গিয়েছিল। ঘোর কাটার আগেই এডের ঘোড়ার খুরের শব্দ শুনতে পেয়েছে ডরথি। বুঝেছে ক্যাম্প ছেড়ে চলে গেছে সে। ক্রমশ ক্ষীণ হয়ে আসা খুরের শব্দের পাশাপাশি দুরাগত খুরের শব্দ শুনতে পেয়েছিল ও। ক্রমশ কাছিয়ে আসছিল রাইডাররা। লোকগুলোর পরিচয় জানার কৌতূহল হয়েছে বটে, কিন্তু খুব একটা আগ্রহ দেখায়নি।
বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল রান্না করার জন্যে। এখন শুয়ে থেকে ঘটনাটা মনে পড়তে সন্ধ্যের মতোই আগ্রহী হয়ে উঠল ডরথি। ওদের ক্যাম্পে আসা লোকগুলো কে হতে পারে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। ভোরে সবে যাত্রা করেছে ওরা। এমন সময় উদয় হলো স্যাম ল্যামসন। কালো মেয়ারে চেপেছে। সুপ্রভাত। ডরথির উদ্দেশ্যে বউ করার পর প্রসন্ন স্বরে শুভেচ্ছা জানালো সে। ভেবেছিলাম খারাপ জায়গাটা পেরোনোর আগেই ধরে ফেলবো তোমাদের, পরে খানিক দেরি হয়ে গেল। যাকগে, কালই সবুজ এলাকায় প্রবেশ করবে তোমরা জানি। চট করে ওর দিকে তাকালো লামসন। কিছুটা বিস্ময় লেগে আছে দৃষ্টিতে। জানো কার কাছ থেকে কার কাছ থেকে জানলে? এড ক্রেমার বলেছে। আড়ষ্ট হয়ে গেল তার মুখ। লামসনের মুখে বিরক্তি আর অস্বস্তির ছাপ স্পষ্ট পড়তে পারল ডরথি। তাই? তাহলে এখনো তোমাদের সঙ্গে আছে ও? আমি তো ভেবেছি অনেক আগেই কেটে পড়েছে। হারামি লোক, 1 নম্বর হারামি। এ কথা বলছো কেন? এর তো বরাবরই সাহায্য করছে আমাদের। সে রাগ করল সে। বলা উচিত নয় বোধহয়, তবু না বলে পারছি না। জানোই তো লারামিতে একজনকে খুন করেছে ও। কিন্তু ওটাই সব নয়, আরও ব্যাপার আছে। অন্তত 5-6 জনকে খুন করেছে ক্রেমার। যেখানেই যায় তুচ্ছ কারণে ঝামেলা বাঁধাতে অভ্যস্ত। তোমাদের অবশ্য অত চিন্তা না করলেও চলবে। তাছাড় বা অন্যরা ঠিকই ওকে হাড়ে হাড়ে চিনে ফেলেছে। তাতে লাভ হয়েছে এটা, ইচ্ছে করলেও এখানে ঝামেলা বাঁধাতে পারবে না ও। উজ্জ্বল হাসি দেখা গেল লামসনের সুদর্শন মুখে। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। মনেই হয় না এত দীর্ঘ পথ পাড়ি দিয়েছ। সামনে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। খানিকটা হয়তো কষ্ট হবে তোমার। আমি অবশ্য ধারে কাছে কোথাও বসতি করার চিন্তা করছি। আঙুল তুলে সামনের পথ দেখালো সে। ভারী সুন্দর জায়গা। খোদ ক্যালিফোর্নিয়ায়ও এমন সুন্দর জায়গা মিলবে না। ক্যাম্প ছাড়ার সময় এড ক্রেমারও ঘোড়ার শব্দ শুনতে পেয়েছিল সে রাতে। ক্যাম্প থেকে কিছু দূরে এসে পাহাড়ের কাছাকাছি ঘোড়া থামিয়েছিল ও। লোকগুলোর ক্যাম্পে উপস্থিত হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে। ক্যাম্পের আলোয় তাদের চিনতে অসুবিধা হয়নি। লামসনকে এক নজর দেখেই চিনেছে। আরও 2 জন ছিল সঙ্গে। হালকা পাতলা একজন, লম্বা নাক আর কঠিন মুখ তার। অন্যজন ছোটোখাটো হলেও গাট্টাগোট্টা। চলাফেরা বেশ ক্ষিপ্ত, অন্তত ভারী শরীরের তুলনায়। সাই ড্রেনানকে চিনতে পেরে অজান্তে পরস্পরের উপর চেপে বসল ওর ঠোঁট। হাফ ব্রিড এই লোকটা গান ফাইটার হিসেবে যতটা না পরিচিতি পেয়েছে তার চেয়ে বেশি কুখ্যাতি পেয়েছে নীচ আর খুনে স্বভাবের জন্যে। পেছন থেকে খুন করতেও আপত্তি নেই লোকটার। অস্ত্রে নিপুণ, পেশাদার এবং দক্ষ। র্যাটলারের মতো বিষাক্ত, ভয়ঙ্কর। ওয়াগন ট্রেনের কারোরই জানা নেই এই তথ্যগুলো। সারাদিন ওয়াগন ট্রেন থেকে দূরে দূরে থাকলো এড। হিউ টেলরের ওয়াগন থেকে অন্তত মাইল খানেক আগে আগে রাইড করছে। একটা ঝর্ণা দেখে ঘোড়া থামালো ও। স্যাডল ছেড়ে নিজের আর ঘোড়ার তেষ্টা মেটালো। তারপর সুযোগ পেয়ে একটা অ্যান্টিলোপ শিকার করলো। কিছুটা পিছিয়ে এসে পপলার সারির কাছে অপেক্ষায় থাকলো ও। কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছে গেল ওয়াগনের সারি। ইতিমধ্যে ড্যান স্পেন্সারের জমিতে পা রেখেছে ওরা। পপলার সারির কিছু দূরে দীর্ঘ ক্যানিয়নের শুরু। পপলার ক্যানিয়ন স্পেন্সার ভ্যালির সীমানা নির্দেশ করছে। প্রথম ওয়াগন কাছাকাছি আসতে উঠে দাঁড়ালো ও। অন্য যে কারো চেয়ে ভালো জানে নিকট ভবিষ্যতে কি হতে পারে, কিংবা এদের ভাগ্যে কি ঘটতে পারে। অনিশ্চিত ও বিপজ্জনক এক পথে পা রাখতে যাচ্ছে অভিযাত্রীরা। স্ট্যালিয়নের কাছাকাছি দাঁড়িয়ে অপেক্ষায় থাকলো ও।
একে একে এগিয়ে আসছে ওয়াগনগুলো। নির্মল ঝর্ণার পানি আর সবুজ সতেজ ঘাস দেখে খুশি যাত্রীরা। বাচ্চারা ছুটে গেল ঝর্ণার কাছে। শূন্য ব্যারেল ভরে নিল সবাই। ঘোড়া বা ষাঁড়দের ইচ্ছে মতো পানি খাওয়ার সুযোগ দেয়া হলো। কিছুক্ষণের মধ্যে আনন্দমুখর হয়ে উঠল পরিবেশ। সবাই ভুলে গেল পুরো 6টা দিন অবর্ণনীয় দুর্ভোগ পোহানোর পর রুক্ষ টেইল পাড়ি দিতে সক্ষম হয়েছে। আগুন জ্বালিয়ে রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল মেয়েরা। হিউ টেলরের ক্যাম্পে স্যাম লামসনকে দেখতে পেল এড। আগুনের পাশে একটা স্যাডলের উপর বসে আছে সে। লম্বা নাকের দীর্ঘদেহী পিট লাস্কার। জনি গ্যারেট আর প্যাট গ্যাভিনও যোগ দিয়েছে ওদের সঙ্গে। কোনো ব্যাপারে পরামর্শ করছে ওরা। কিছুক্ষণ পর ওদের সঙ্গে যোগ দিল টেড হেডলিন। ম্যান্ডোলিনের তার ঠিকঠাক করার ফাঁকে চারপাশে কৌতূহলী দৃষ্টি চালালো লিও কারভার। উইলোর নিচে দাঁড়ানো এড ক্রেমারকে দেখতে পেয়ে এগিয়ে গেল। বোধহয় একাই ভালো লাগে তোমার, সহাস্যে জানতে চাইল সে। তারপর এডের পাশে ঘাসের উপর বসে পড়ল। ইন্ডিয়ানদের সঙ্গে লড়াইয়ের সময় দেখলাম কিভাবে অস্ত্র ব্যবহার করেছ। ওভাবে কাউকে অস্ত্র চালাতে দেখিনি আমি। মনে হচ্ছে ম্যান্ডোলিনে আমার হাত যতটা চলে, পিস্তলে তোমার হাত তার চেয়েও চালু। ক্ষীণ হাসল এড। কিন্তু সুরটা শুনতে মোটেও ভালো লাগবে না কারো। প্রসঙ্গটা ওখানেই চাপা পড়ে গেল ওর প্রশ্নে। কি করছে ওরা? আঙুল তুলে হিউ টেলরের ক্যাম্পের দিকে ইঙ্গিত করল ও। নিষ্প্রিয় ভঙ্গিতে রাগ করল কারভার। নিজের পরিকল্পনা সম্পর্কে ওদের বলছে লামসন। বোঝাতে চাইছে এমন চমৎকার জায়গা থাকতে কেন বোকার মতো আরও পশ্চিমে যেতে চাইছি আমরা। ঝট করে উঠে দাঁড়ালো এড। শঙ্কায় জ্বলে উঠল চোখজোড়া। আচ্ছা, এই মতলব আগেই বোঝা উচিত ছিল আমার। বেকুব বনে গেছে কারভার। ব্যাপার কি? আমার তো মনে হয় বুদ্ধিটা খারাপ না। জায়গাটা চমৎকার। এর চেয়ে ভালো জায়গা চোখে পড়েনি আমার। ল্যামসন বলেছে ওই ড্রোর পেছনে দারুণ সুন্দর একটা উপত্যকা আছে। যে কেউ বসতি করতে পারে ওখানে, কোনো বাধা নেই। কারভারের মতামত বা ল্যামসন কি বলেছে শোনার অপেক্ষায় থাকলো না এড। দ্রুত পা বাড়ালো হিউ টেলরের ক্যাম্পের দিকে। কিরিকের শাখা পেরিয়ে আগুনের কাছাকাছি চলে গেল। দূর থেকে স্যাম ল্যামসনের কণ্ঠ পরিষ্কার শুনতে পেল। কেন নয়, বলছে ল্যামসন। প্রত্যেকেই বসতি করতে চাও তোমরা। এর চেয়ে ভালো জায়গা পাবে আর? মরুভূমির মতো শুকনো জায়গাটা পেরিয়ে এসেছ, কিন্তু সামনে সত্যিকার মরুভূমি, সল্ট লেক। সে তুলনায় এ জায়গা তো রীতিমতো স্বর্গ। পাহাড়ের ওপাশে পপলার ক্যানিয়ন পেরিয়ে গেলে সারা জীবনে দেখনি এমন সুন্দর সেই উপত্যকা দেখতে পাবে। অথচ কেউ বসতি করেনি ওখানে। যার যার পছন্দ মতো জায়গা বেছে নিলেই হলো। পানির ঘাটতি নেই, বনে শিকারের অভাব নেই। সারা দুনিয়া খুঁজে এর চেয়ে ভালো তৃণভূমি দেখতে পাবে না। সবই পড়ে আছে অবহেলায় এবং ভোগের অপেক্ষায়। স্রেফ দখল করে নিলেই হলো। কিন্তু ড্যান স্পেন্সারের ব্যাপারে কি বলবে জানতে চাইল এড। মুখ তুলে তাকালো ল্যামসন। বাধা পড়ায় খেপে গেছে। আবার এসেছ? এরা কিছু একটা করতে গেলেই বাগড়া দিচ্ছ তুমি। এরা এখানে থামলো কি সামনে এগোলো তাতে তোমার কিছু আসে যায়? কিংবা ক্যালিফোর্নিয়ায় গেলেই বা তোমার কি? কোন অধিকারে এদের ব্যাপারে নাক গলাচ্ছ তুমি? উঠে দাঁড়িয়েছে মার্টি থাসার। মিশরিয়ানের মুখে এদের প্রতি পুরানো বিদ্বেষ স্পষ্ট ফুটে উঠেছে। অন্যরা বিস্তৃষার সঙ্গে দেখছে ওকে, কিন্তু কোনো ব্যাপারেই পরোয়া করল না এড। টানা পরোয়াহীন স্বরে বলে গেল, নিজ হাতে এই উপত্যকা তৈরি করেছে ড্যান স্পেন্সার।
এবং 2000-এরও বেশি গরু চড়াচ্ছে। তোমরা যদি এখানে বসতি করতে চাও তাহলে বিপদ আর ঝামেলা ডেকে আনবে কেবল। কিছুতেই এটা সহ্য করবে না সে। তুমি যে আমাদের ব্যাপারে নাক গলাচ্ছ এটাও সহ্য করব না আমরা। তোড়পে উঠল মার্টি থাচার। হোলস্টারে বিশাল ড্রাগন পিস্তলের বাট ছুঁয়েছে ওর ডান হাত। যথেষ্ট হয়েছে সান, অনেক বাগড়া দিয়েছ আমাদের কাজে। সব কিছুরই সীমা আছে। ব্যাপারটা এখানেই শেষ হোক। ছাপ বলে দিচ্ছি, মুখটা বন্ধ রেখে ভালোই ভালোই কেটে পড়ো। আরে করছো কি? দ্রুত ওদের মাঝখানে এসে দাঁড়ালো জেপ অ্যালেন। কোনো কিছু করার আগে ভালোমতো চিন্তা ভাবনা করে নাও। ইন্ডিয়ান হামলার ঠিক আগে আমাদের সতর্ক করেছিল এড, নইলে ভরাডুবি ঠেকানো যেত না। হয়তো সবাই মারা পড়তাম এবং তুমিও সেই দলে থাকতে। মার্টি থাসার আমাদের যে কারো চেয়ে ভালো লড়াই করেছে ও, আর এ পর্যন্ত ও যা বলেছে তাই সত্যি হয়েছে। উপদেশ বা পরামর্শ একটাও ভুল প্রমাণিত হয়নি। আমার মনে হয় ওর কথাই শোনা উচিত। নট করল লিও কারভান। এডের পিছু নিয়ে চলে এসেছে ক্যাম্পে। বলে যাও এড, আমি অন্তত শুনব। খুব বেশি কিছু বলার নেই। নিষ্পৃহ স্বরে খেই ধরল এড। যে জায়গায় বসতি করার জন্যে তোমাদের পরামর্শ দিচ্ছে ল্যামসন, অন্তত 30 বছর আগে সেখানে বসতি করেছে ড্যান স্পেন্সার। লড়াই করে জায়গাটা দখলে রেখেছে সে। ইন্ডিয়ান আর আউটলদের সঙ্গে লড়ে অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এখন বুড়ো বয়সে তোমরা যদি ওর কাছ থেকে সেটা কেড়ে নিতে চাও, কোনোভাবেই বরদাস্ত করবে না সে। ওকে চিনি আমি, সেই জ্ঞান থেকে বলছি। তোমরা যদি ওই উপত্যকায় পা রাখো তাহলে বছর ঘোরার আগেই এই ওয়াগন ট্রেনের অনেক মহিলা বিধবা হয়ে যাবে। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না। জানি না কেন তোমাদের এত উৎসাহ দিচ্ছে স্যাম ল্যামসন। এই টেইলে আসার জন্যে সেই পরামর্শ দিয়েছে তোমাদের। নিশ্চয় কোনো কারণ ছিল। হয়তো তার সঙ্গে স্পেন্সার উপত্যকার সম্পর্ক রয়েছে। জানি স্থায়ীভাবে এবং শান্তিতে থাকতে পশ্চিমে এসেছো তোমরা, কিন্তু নিজের ঘর করার জন্যে আরেকজনের সম্পত্তি কেড়ে নেয়ার অধিকার নেই তোমাদের। যেখানে সেই সম্পত্তি গড়তে এবং দখলে রাখতে লড়তে হয়েছে তাকে। পশ্চিমে অনেক জমি আছে, সবার জন্যে যথেষ্ট হবে। তোমরা বরং সেদিকে চলে যাও। যুক্তি আছে ওর কথায়, শান্ত স্বরে মন্তব্য করল অ্যালেন। আমি আরও পশ্চিমে যাওয়ার পক্ষপাতী, কিন্তু আমি রাজি নই। একগুঁয়ে স্বরে নিজের মতামত জানিয়ে দিল মার্টি থাসার। এই জায়গায় পছন্দ আমার। আমার বউও অমত করেনি। এ পর্যন্ত ধুলো, তাপ কিংবা ইন্ডিয়ানদের যথেষ্ট অত্যাচার সয়েছি, আর নয়। এখানেই থাকবো আমরা। ওই উপত্যকা 50 মাইল দীর্ঘ বন্ধুরা, বলল ল্যামসন। আমার তো ধারণা অনায়াসে সবার জায়গা হয়ে যাবে। ওর সঙ্গে একমত আমি, জানালো টেলর। ঘুরে টেড হেডলিনের দিকে তাকালো। একটা পোস্ট ধরে দাঁড়িয়ে আছে ডরথির বাবা। টম, তোমার কি মত? থাকছি আমি। জায়গাটা মন্দ নয়। নট করল এড মুর। কামারশালা বসাতে একটা জায়গা খুঁজে বের করতে হবে আমার। ঘরবাড়ি তৈরি করার জন্যে অনেক জিনিস দরকার হবে আমাদের, অথচ ধারে কাছে কোনো স্টোর বা দোকান নেই। ক্যালিফোর্নিয়া থেকেও আনা যাবে না। সেজন্যে তো আমি রয়েছি। স্মিথ হাসি দেখা গেল ল্যামসনের সঙ্গী খারানাকের মুখে। আমার নাম ড্যান হোয়েট। 6টা ওয়াগন ভরা মালপত্র আসছে এই টেইল ধরে। আমাদের নতুন শহরে দোকান খুলব। নিঃশব্দে ঘুরে দাঁড়ালো এড ক্রেমার। এদের সঙ্গে কথা বলে লাভ হবে না। হেডলিনদের ওয়াগনের দিকে তাকাতে ডরথির সঙ্গে চোখাচোখি হলো ওর, কিন্তু স্যাম ল্যামসনের দিকে মনোযোগ মেয়েটির। নতুন বসতি, নতুন শহরের পত্তন নিয়ে বিশদ পরামর্শ দিচ্ছে সে।
নিজের পরিকল্পনার কথা জানাচ্ছে মোহনীয় ভঙ্গিমায়। ধীর পায়ে ঝর্ণার কাছাকাছি নিজের ক্যাম্পে ফিরে এলো এড। বুট পরেই কম্বলের নিচে ঢুকে পড়ল। পপলার পাতার মর্মর ধ্বনি আর ঝর্ণার মৃদু কুলকুল শব্দ কানে আসছে। অনেকক্ষণ জেগে থাকলো ও। এদিকে নতুন শহর নিয়ে অনেক জল্পনা কল্পনা করলো অভিযাত্রীরা। একসময় ক্যাম্পের আলো নিভু নিভু হয়ে এলো। একে একে কম্বলের নিচে ঢুকে পড়ল ভাগ্যান্বেষী মানুষগুলো। বুক ভরা স্বপ্ন নিয়ে ঘুমোতে গেল ওরা। ঘৃণাক্ষরেও জানে না অনিশ্চিত, নাটকীয় এবং সংঘাত আর বিদ্বেষপূর্ণ এক ভবিষ্যৎ অপেক্ষা করছে তাদের অপেক্ষা করছে ওদের জন্যে। 3 বরাবরের মতোই ভোরে ঘুম ভাঙল এড ক্রেমারের। গোছল ছেড়ে স্যাডল সাজালো স্টিল ডাস্টের পিঠে। তারপর সতর্কতার সঙ্গে নিজের অস্ত্রশস্ত্র পরীক্ষা করল। ক্ষীণ পদশব্দ শুনতে পেয়ে ঝর্ণার দিকে তাকালো ও দেখতে পেল একটা বালতিতে পানি সংগ্রহ করছে ডরোথি হেডলিন। সুপ্রভাত, বলল ও। শেষ পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ তোমরা? হ্যাঁ, ওই দিকে দুপা এগিয়ে এলো মেয়েটি। আচ্ছা এড, আমরা যখনই কিছু করতে যাই সেটার বিপক্ষে থাকো কেন তুমি? তুমিও তো থাকতে পারো আমাদের সঙ্গে, তাই না? আমি নিশ্চিত স্যাম ল্যামসনও তাতে খুশি হবে। পরিকল্পনাটা দারুণ ওর। ও বলছে শহরটা গড়তে হলে সৎ এবং কর্মঠ মানুষ দরকার হবে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছ না কেন? না, এবার আর তোমাদের সঙ্গে থাকতে পারছি না। ওয়াগন ট্রেনের সঙ্গে ছিলাম এতদিন, কারণ আমি জানতাম কোথায় যাচ্ছিলে তোমরা, কী ধরনের বিপদে পড়তে যাচ্ছ। তোমাদের, বিশেষ করে তোমার কথাই বোঝাচ্ছি, তোমাদের সাহায্য করতে চেয়েছি। কিন্তু পরিস্থিতি এখন এমন হয়েছে যে কেউই সাহায্য করতে পারবে না তোমাদের। তাছাড়া এতে আমার মনেরও সায় নেই। রকচটা ওই বুড়োকে ভয় পাচ্ছ তুমি? অবজ্ঞা ঝরে পড়ল ডরথির কণ্ঠে। ল্যামসন বলেছে আমাদের এখানে থিতু হতে দেখলে কিছুই বলবে না স্পেন্সার। বয়স হয় মেজাজটা একটু চড়া ওর, এই যা। তাছাড়া প্রয়োজনের চেয়ে অনেক বেশি জমি আছে ওর। ক্ষীণ হাসল এড। ল্যামসন লোকটার উপর দেখছি দারুণ আস্থা রেখেছ তোমরা। সে কি বলেছে যে স্পেন্সারের ক্রুরাও সবাই বুড়ো? এও কি বলেছে যে সঙ্গে সাই ড্যানানকে নিয়ে ঘুরে বেড়ায় কেন ও? সে আবার কে? চোখ তুলে তাকালো ডরোথি। কৌতূহলী হয়ে উঠেছে, একই সঙ্গে অসন্তুষ্ট মনে হচ্ছে ওকে। আমাকে খুনি বলছো তোমরা, কারণ মানুষ খুন করেছি আমি। বেশ তো, প্রয়োজন হলে আরও খুন করব, যদিও তেমন ইচ্ছে নেই আমার। কিন্তু সাই ড্র্যানানের তুলনায় কিছুই নই আমি। জাত গক্ষুর ও ঠান্ডা মাথার খুনি। তুচ্ছ কারণেও মানুষ খুন করেছে লোকটা। কোনো ভদ্রলোক ওর ছায়াও মারাবে না। জ্বলে উঠল ডরোথির চোখ। স্যাম ল্যামসনকে ভদ্রলোক মনে করো না তুমি? ওর মুখোমুখি দাঁড়িয়ে এ কথা বলতে পারবে? নিশ্চয় বলবো, সময় এলে ঠিকই বলবো, শুকনো স্বরে বলল এড। এবং একবার নয়, 1000বার বলতে পারবো। কিন্তু ওর সঙ্গে জড়িয়ে পড়ার আগেই একবার ভাবো, নিজেকে প্রশ্ন করে দেখো ল্যামসনের আসল উদ্দেশ্য কি। এসব থেকে কি লাভ হবে ওর? মুখে ভ্রাতৃত্বের কথা বলে বেড়ায় সে, অথচ সাই ডেনানের মতো বিষাক্ত র্যাটলারকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়। কথা শেষ করে এক মুহূর্ত দাঁড়ালো না এড। ঘুরেই স্যাডলে চাপল। এগোতে গিয়েও লাগাম টেনে ধরল। ঘাড় ফিরিয়ে দেখল যে অ্যালেন এগিয়ে আসছে। সেই ডেকেছে ওকে। এড, আমাদের সঙ্গে পশ্চিমে যাবে নাকি? পশ্চিমে যাচ্ছ তোমরা? হুঁ, 6টা ওয়াগন যাচ্ছে। ভেবেচিন্তে দেখলাম যুক্তি আছে তোমার কথায়। এখান থেকে অযথা ঝামেলায় পড়ার কি দরকার। তাই সিদ্ধান্ত নিয়েছি ক্যালিফোর্নিয়ায় চলে যাব। তুমি সঙ্গে গেলে সত্যিই খুশি হব আমরা। সামান্য দ্বিধা করল এড। পদশব্দ শুনে বুঝতে পারল বালতি তুলে নিয়ে ক্যাম্পের দিকে চলে যাচ্ছে ডরোথি। মাথা উঁচু করে রেখেছে।
অহংকার। এডের মনে হলো ওর উত্তরটা শোনার জন্যে সামান্য দেরি করছে মেয়েটা, তবে নিশ্চিত হতে পারল না। অ্যালেনের দিকে ফিরে শ্রাগ করল ও। না, অন্য কাজ আছে আমার। ওয়াগনের পাশে রান্না চড়িয়েছিল ডরোথি হেডলিন। রান্নার ফাঁকে চোখ তুলে দেখল জেপ অ্যালেনের নেতৃত্বে 6টা ওয়াগন যাত্রা করলো ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে। এদের কেউই এখানে থাকতে ইচ্ছুক নয়। গতরাতে বিদায় সংবর্ধনার পালা চুকে গেছে, কিন্তু বিদায়ের সত্যিকার সময় যখন উপস্থিত, বিষণ্ণ দৃষ্টিতে দলটাকে এগিয়ে যেতে দেখল ও। কি এক অস্বস্তি দানা বাঁধছে মনে। বেশ কয়েক বছর ধরেই অ্যালেনকে চেনে ও, একেবারে ছেলেবেলা থেকে। টেড হেডলিনের বন্ধু ছিল সে। মানুষটা ছোটোখাটো, কিন্তু নির্ভর করার মতো। এখন চলে যাচ্ছে সে। তার সঙ্গে আরও 5টা পরিবার যোগ দিয়েছে। এদের অনেকেই ডরোথির দেখা সবচেয়ে ভদ্র ও নিরীহ মানুষ। স্যাম ল্যামসনের পরামর্শ শুনে কি ভুল করছে ওরা? উইলো ঝাড়ের দিক থেকে এগিয়ে এলো টেড হেডলিন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। বেতের একটা লাঠি ব্যবহার করছে ছড়ি হিসেবে। ক্যাম্পে এসে ডরোথির পাশে দাঁড়ালো। গম্ভীর দেখাচ্ছে মুখ। দীর্ঘদেহী মানুষ সে। ল্যামসন বা ক্রেমারের মতোই দীর্ঘ। কানের কাছে চুলে পাক ধরেছে। মুখে না কাটা দাড়ি। সাহসী স্বাধীনচেতা মানুষ। সাধারণত নিজের পছন্দ মতো চলতে অভ্যস্ত এবং নিজেকে নিয়ে থাকতেই পছন্দ করে। ওদের দিকে এগিয়ে এলো প্যাট গ্যাভিন। এডও ওদের সঙ্গে গেছে নাকি? ওকে তো দেখলাম না। মনে হয় না ওদের সঙ্গে গেছে সে, বলল হেডলিন। যদিও জেব চাইছিল ওদের সঙ্গে যাক এড। ওহো, যায়নি সে, জানালো পিট লাস্কার। নিজের ওয়াগন ছেড়ে ওদের দিকে এগিয়ে এলো। ইলিনয়েসে থাকতে উকিল ছিল সে। ঘণ্টাখানেক আগে ক্যানিয়নের ভেতর দিয়ে চলে যেতে দেখলাম ওকে। আচ্ছা, স্পেন্সার লোকটা ঝামেলা করবে মনে হয়? জানতে চাইল গ্যাভিন। শ্রাগ করল লাস্কার। মনে হয় না। শুরুর দিকে পশ্চিমে এসেছে এমন কিছু মানুষকে চিনি আমি। নিজের আশপাশে নতুন বসতি গড়ে উঠতে দেখতে পছন্দ করে না ওরা, কিন্তু কিছুদিন পর মোটামুটি মেনে নেয়। ল্যামসন কোথায়? দোআঁশলা লোকটার সঙ্গে কোথায় যেন গেছে, জানালো গ্যাভিন। ভাগ্যিস লিউ চলে যায়নি ওদের সঙ্গে। ছোকরা ম্যাডোলিন বাজাতে জানে বটে। ও চলে গেলে গান শোনা হতো না আর। প্রথমে অবশ্য চলে যাওয়ার ইচ্ছে ছিল ওর। একেবারে শেষ মুহূর্তে কি মনে করে থেকে গেছে। ল্যামসন এবং হিউর সঙ্গে শহরের জন্য জায়গা বাছাই করতে গেছে ও। যাক, একটা শহরও তাহলে পাচ্ছি আমরা, বলল হেডলিন। কোথায় হবে শহরটা? পপলার ক্যানিয়ন আর স্পেন্সার ভ্যালি যেখানে একসঙ্গে মিশেছে, আপাতত ওদিকে শহর গড়ার পরিকল্পনা করেছে ল্যামসন। খোলা প্রশস্ত জায়গা, দেখতেও সুন্দর। পানি বা ঘাসের অভাব নেই। ড্যান হোয়েট একটা দোকান বসাবে। ভাবছি আমিও অফিস খুলব। এড মুর তো আগে থেকে ঠিক করে রেখেছে কামারশালা বসাবে। বাবা, সাইডেনার নামের কোনো লোকের নাম শুনেছ? চিন্তিত স্বরে জানতে চাইল ডরোথি। সাইড্রনান? কৌতূহলী দৃষ্টিতে ওর দিকে তাকালো হেডলিন। কেন? ওহো, মনে পড়ছে না। এমনি কিছু না। পরদিন সকালে ক্যাম্প গুটিয়ে পপলার ক্যানিয়নে চলে এলো ওরা। এখানেই শহর গড়ে উঠবে। ধীরে ধীরে এগোচ্ছে 10টা ওয়াগন। ক্যানিয়নের উঁচু পাথুরে দেয়াল ক্রমশ প্রশস্ত হচ্ছে। সতেজ সবুজ ঘাস জমিনে। ষাঁড়গুলোর হাঁটু অবধি লম্বা। নদীর ধারে কাছে উইলো আর পাইনের ঘন বন। ক্যানিয়নের আরও উপরে এলডার
বার্স, মেহগনি এবং ছড়িয়ে ছিটিয়ে বেড়ে ওঠা লস পোল পাইনের শাখা দেখা যাচ্ছে। ওয়াগন চালাচ্ছে টেড হেলিয়েন। নিজের সোরেল মেয়ারের পাশে রাইড করছে ডরোথি। ক্যানিয়নের শেষ মোড় ঘুরতে সামনে বিস্তীর্ণ সবুজ উপত্যকা নজরে পড়ল। কিছু দূরে স্যাম ল্যামসনকে দেখতে পেল ডরোথি। কালো মেয়ারে চেপেছে। লিউ কারভার, ড্রোনান এবং হিউ টেলর রয়েছে সঙ্গে। শহরের রাস্তার দোকানপাটের জন্য জায়গা ঠিক করছে ওরা। আলতো এসপার দাবালো ডরোথি। দুলকি চালে এগোলো ঘোড়াটা। পেছনে হাওয়ায় উঠছে ওর সোনালি চুল। উপত্যকার ঢাল নেমে গেছে স্পেন্সার ভ্যালির তলায়। এগিয়ে চলল ডরোথি। আচমকা একটা উঁচু টিলার মোড় ঘুরে সামনে তাকাতে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল ওর। বিস্তীর্ণ উপত্যকা বিছিয়ে আছে বিশাল চাদরের মতো। সকালের সূর্যের উজ্জ্বল আলোয় ঝলমল করছে সবুজ ঘাস। দারুণ সুন্দর। ছড়িয়ে ছিটিয়ে চড়ছে গরুর পাল। ঘাসগুলো এতই দীর্ঘ যে গরুর পেট পর্যন্ত ঢেকে ফেলেছে। বাতাসে দুলছে ওগুলোর ডগা। সবুজ বহতা সাগরের মতো ঢেউ উঠেছে। অতুলনীয় সৌন্দর্য। নিঃশ্বাস আটকে রেখে ভাবল ডরোথি। কল্পনার চেয়েও সুন্দর এবং সমৃদ্ধ। দুপাশে একেবারে দিগন্তের শেষ সীমানা পর্যন্ত উপত্যকাকে ঢেকে রেখেছে ক্যানিয়নের দেয়াল। এখানে সেখানে কিছু রিজের চূড়ায় উঠে গেছে ঢাল হয়ে। পর্বতের চূড়ায় শুভ বরফ জমেছে। সূর্যলোকে ঝিলিক মারছে ক্ষণে ক্ষণে। এমনকি ক্যানিয়নের পাথুরে দেয়ালেও রোদ ঠিকরে পড়ছে। এটাই ড্যান স্পেন্সারের সাম্রাজ্য। সব অর্থেই সমৃদ্ধ। এই উপত্যকার কথাই ওকে বলেছে এড ক্রেমার। এর যে মুগ্ধ বিস্ময় নিয়ে কথা বলবে তাতে বিস্ময়ের কী আছে? কিংবা সারা পৃথিবীতে এটাই তার সবচেয়ে প্রিয় জায়গা, তাতেও বিস্ময়ের কিছু নেই।